নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন এবং আমার কথা প্রপারলি শুনতে এবং স্ক্রিনটি প্রপারলি দেখতে পাচ্ছেন। বাইরে বেশ রোদ উঠেছে, তার জন্য এতটা আলো মনে হচ্ছে, অনেক বেশি সাদা সাদা মনে হচ্ছে। আমি যখন প্রথম স্টার্ট করি তখনই দেখতে পাই যে বিষয়টা প্রচন্ড বেশি সাদা সাদা হয়ে রয়েছে। সো আজকে আপনাদের জন্য একটি নতুন ধরনের ক্লাস বলতে কি ম্যাডাম, আজকে আমাদের ক্লাসের অবশ্যই 2025 এসএলএসটির উপরে ক্লাস। আপনারা জানেন বাংলার উপরে আমি ক্লাস নিয়ে থাকি, এছাড়া সিজিপি বিষয়ে ক্লাস নিয়ে থাকি। এখানটা বলে রাখি যে এটা কিন্তু আমাদের দশম শ্রেণীর জন্য প্রথম হওয়া ক্লাস। আপনাদের ক্লাস নম্বর 1 দেওয়া রয়েছে। দশম শ্রেণীতে যারা পরীক্ষা দেবেন অর্থাৎ টিজিটি বা তাদের পিজিটির ক্ষেত্রেও এটা প্রয়োজনীয় হবে, তাদের জন্য বলে রাখি যে আমরা প্রত্যেকটা বিষয়কে অ্যাজ আ সিরিজ আকারে প্রকাশ করছি। এর সাথে আজকে যেটা নতুন অ্যাড করেছি সেটা হচ্ছে কি ওয়ান লাইনার। কিরকম ওয়ান লাইনার? আমরা চেষ্টা করব, দেখবেন যে আজকে যে প্রথম পাঠ্যটি রয়েছে অর্থাৎ বাংলার এসএলএসটি দশম শ্রেণীর যে প্রথম পাঠ্যটি রয়েছে সেটা সাবলতারানা বেশ বড় একটি গল্প কথা বলতে পারেন। তো আমরা চেষ্টা করব সেখানে যেরকম বিষয়বস্তুটাকে একবার দেখার একেবারে হালকা নজরে, তার সাথে সাথে একটা পেজের মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ওয়ান লাইনারকে আপনাকে টুকে দিতে। মানে পড়ার শেষে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমি প্রত্যেকদিনই কথার মাধ্যমে সেটা বলে রাখি। আজকে থেকে সেটা আমরা হাতে কলমে করে রাখার চেষ্টা করব। ঠিক আছে? সো আমি নন্দিতা ঘোষ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশ্যই যদি চ্যানেলটি আপনার হেল্পে লেগে থাকে, অবশ্যই যদি আপনার মনে হয় যে চ্যানেলটিকে আরো একবার এগিয়ে দেওয়া প্রয়োজন আর একটু, অবশ্যই যুক্ত হতে পারেন আমার সাথে। আমার চ্যানেলের নাম বিওরসেল বা নন্দিতা ঘোষ। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, সেটাতেও আপনি যুক্ত হতে পারেন, অবশ্যই ফ্রি অফ কস্ট। এই মুহূর্ত পর্যন্ত আমাদের চ্যানেলের কোনো ব্যক্তিগত বাণিজ্যিক উদ্দেশ্য নেই। ঠিক আছে? আপনি এসএলএসটি বিষয়ের জন্য এবং অল ওভার টিচিং এক্সামের জন্য আপনি বাংলা এবং সিটিপির জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। সিটিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, আর বাংলা সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন। টিজিটি, পিজিটি বা অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি বাংলা গ্রামারের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত এক্সাম হয় সেই প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে টিজিটি এবং পিজিটির জন্য ভীষণ বড়পে আপনার কাছে উপযোগী হবে বলে মনে হয়। অনেকের মনে হতে পারে যে টেক্সট পড়া এই মুহূর্তে কি দরকার? অবশ্যই দরকার, ভীষণ দরকার, একান্তভাবে দরকার। মনে হবে সহজ জিনিস খুব সহজে হয়ে যাবে, কিন্তু সেটা হওয়া সম্ভব নয়। আপনাকে সেটা রিভাইজের মাধ্যমে আত্মস্থ করতে হবে, প্রত্যেকটা বিষয়বস্তু বুঝতে হবে, রসবিচার করতে হবে এবং কোথায় কোন কারক হচ্ছে, কোথায় কোন সমাস হচ্ছে, বাক্যের নির্বাচন করতে হবে, বাক্যকে আম বুঝতে হবে পদের পরিবর্তন কিভাবে হচ্ছে। আজকে যদি স্কুল থেকে স্কুল হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে কোন ধরনের ধ্বনির পরিবর্তন হয়েছে, সেটা আপনার কিন্তু বোঝা প্রয়োজন। সেটা কি স্বরাগমের মধ্যে পড়ছে নাকি অন্য কোনো বিষয়ের মধ্যে পড়ছে, এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। তো এই বিষয়গুলোই আপনাকে পড়তে হবে এবং পড়াশোনার মধ্যে রাখতে হবে। হাতে ১ মাস সময় আছে আপনার কাছে। অর্থাৎ আপনি পুরো আগস্টটাকে আপনি পড়াশোনার মধ্যে রাখতে পারেন। অনেকে ২ টো বিষয়ের উপর পরীক্ষা দেবে। সেক্ষেত্রে বলে রাখি যারা পিজিটি লেভেলে পরীক্ষা দেবেন, তারা এই ক্লাসগুলোকে ফলো করতে পারেন। কারণ আপনাদের টেক্সটের ক্ষেত্রে নবম, দশম শ্রেণী এবং একাদশ, দ্বাদশ ২ টো শ্রেণীরই রয়েছে। যদি বলেন আমি কি ব্যক্তিগতভাবে করাচ্ছি? করানো হচ্ছে না। কারণ আম অনেকটা সিলেবাস, সাগর সমান সিলেবাস এবং সেটার থেকে কোনো একটা বিষয়ে প্রেজেন্ট করা, ইটস যদি ফেক আশা দেওয়া বলে কোনো জিনিস হয়ে থাকে, নকল কোনো বাধ্যবাধকতার মধ্যে দেওয়া কোনো একটা বিষয়, আম তো সেই আশাটা ভুল দেওয়া হবে। আর আমি ভুলের সাথে নই, কখনোই ছিলাম না, কোনোদিন হয়তো থাকবো না। তো সেই হচ্ছে বিষয়। যতটুকু করতে পারবো তোমাদের জন্য অবশ্যই করার চেষ্টা করব। অবশ্যই আমি আপনার থেকে খুব বেশি পরিধিতে বিষয়পত্রগুলোকে জানি না। তবে যেটুকুনি জানি সেটুকুনি আপনার কাছে সহজ ভাষায় পরিবেশন করতে পারবো। অত্যন্ত খটোমটো ভাষার সাহায্যে আপনাকে বিব্রত করব না, বা আপনার বুঝতে কোথাও অসুবিধা হবে না। অবশ্যই ক্লাসগুলোকে দেখুন, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যদি জিজ্ঞেস করেন যে কবে কবে ক্লাস হচ্ছে, সপ্তাহে ৪ দিন আপনাদের বাংলা ক্লাস হয়, সিটিপি ক্লাস ২ দিন হয়। প্রত্যেকদিন দুপুর ২টোর সময় আমার এই চ্যানেলে ক্লাস আপলোড করে দেওয়া হয়। আহ, এবং এটি রেগুলারলি চলবে। রেগুলারলি বলতে যতদিন পর্যন্ত না আমাদের এসএলএসটি পরীক্ষা হচ্ছে। এছাড়া আপনি বিপিএসসি পরীক্ষার জন্য গ্রামাটিক্যাল ক্লাসগুলো কিন্তু ফলো করতে পারেন। টিজিটি লেভেলে বাংলা ব্যাকরণ থেকে শুরু করে শুধুমাত্র টিজিটি লেভেলের নয়, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে
প্রত্যেকটা পরীক্ষা যেটা আপনার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে, যেখানে বাংলা রয়েছে, সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য উপযোগী, হায়ার থেকে হায়ার স্ট্যান্ডার্ডের পরীক্ষার জন্য উপযোগী। যদি বলেন যে আরো একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেটা হচ্ছে এসএলএসটি, সেটি হচ্ছে নবম শ্রেণীর একটি এসএলএসটি। আর আজকে একটা প্লেলিস্ট তৈরি হবে, সেটা হচ্ছে কি দশম শ্রেণীর এসএলএসটি। আপনারা নিজেদের সময় মতো করে যেখানে রাস্তায় যাচ্ছেন, পড়াশোনার মধ্যে থাকতে চাইছেন, কারণ এই সময় এটা মানে এটা ম্যাটার করে না আপনি কোথায় বসে পড়াশোনা করছেন এটা ম্যাটার করে, ঠিক আছে? কি লোকে কি বললো, কি মনে করবে, ইস, ট্রেনে বসে পড়ছি। বিশ্বাস করুন, আমি যখন রোজ ক্লাস নিতে যাই, আমি রোজ পড়াশোনা করতে করতে যাই, কারণ আমাদের স্যার বলতেন যে পড়াতে গেলে পড়তে হয়। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, সেগুলো আলাদা কথা। মূলত আপনাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। আপনি 4টে ক্লাস এখান থেকে পাচ্ছেন, ফ্রি অফ কস্ট পাচ্ছেন। এই চ্যানেলের কোনো ধরনের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। যদি নিজেকে এভালুয়েট করতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। যদি মনে হয় ক্লাসের সঙ্গে যুক্ত থাকতে চান, রেগুলারলি ক্লাস দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কিভাবে করলে আপনার বিষয়টা অনেক বেশি ইজি হচ্ছে তাদের জন্য কিন্তু আমি বলবো যে অবশ্যই কমেন্টস করে জানান আমাকে। ঠিক আছে? আজকে আমাদের দুটো টপিক আমরা দেখার চেষ্টা করব। কিন্তু শাবলতলার মাঠ বিষয়বস্তুটা অনেকটা বড়। কতটা সম্ভব পুরো বিষয়বস্তুটাকে দুটোকে দেখানোর? যদি সম্ভব না হয়, আমরা শাবলতলা মাঠ কেবল দেখাবো, 3 পাহাড়ের কোলে বা তারপরে থাকা কোনো গল্পকে একসঙ্গে আমরা পড়িয়ে দেবো। চেষ্টা করবেন যে প্রত্যেকটা বিষয় বুঝে পড়তে। যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রোথ হবে, তখন ম্যাথসের প্রত্যেকটা জিনিস আপনি সলভ করতে পারবেন। মুখস্থ করে গেলে একটি কোয়েশ্চেন আপনি পারবেন। আশা করছি বোঝাতে পারছি। আপনারা যথেষ্ট অভিজ্ঞ এবং বিজ্ঞ ব্যক্তিত্ব। আমার কথা থেকেও আপনি অনেক আগেই সেটা বুঝতে পারবেন। চলে আসি পড়াশোনায়। সকলের জন্য আমরা পাঠ করে বিষয়বস্তুটাকে বোঝানোর চেষ্টা করছি, কারণ আমাদের প্রচুর ক্যান্ডিডেটস রয়েছেন যারা বিশেষভাবে সক্ষম। তো তাদের প্রত্যেকের জন্য, যারা কাজ করছেন তাদের জন্য, যারা বিশাল বড় বড় কোনো কোম্পানির সাহায্যে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি বা ইনস্টিটিউটের সাহায্যে, তাদের জন্য ক্লাসগুলো। যারা মূলতভাবে বিশেষ অ্যাসপেক্টস, তাদের জন্য ক্লাসগুলো। এবং যারা কর্মজগতে যুক্ত আছেন, অর্থনৈতিক বিষয়ের জন্য পুরোপুরিভাবে নিজেকে কাজের মধ্যে দিতে পারছেন না, পড়াশোনার মধ্যে দিতে পারছেন না, ক্লাসগুলো তাদের জন্য। অবশ্যই ক্লাসগুলো দেখবেন, অবশ্যই জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগবে। প্রত্যেক দিনের মতো বলবো, প্রথমের বিষয়টুকু স্কিপ করে শেষের দিকে শুনতে পারেন। ক্লাসে গিয়ে ক্লাসটা আগে করবেন, তারপরে প্রথমের বিষয়গুলো শুনবেন। প্রত্যেকদিনই আমি আপনাদের কিছুটা ইন্ট্রোডাকশন পর্ব দিয়ে থাকি। আজকেও সেরকমই একটা ইন্ট্রোডাকশন পর্ব দিলাম। আজকে আমাদের দশম শ্রেণীর প্রথম ক্লাস। টিজিটি পিজিটি দুজনের জন্যই উপকারী, এবং পাঠ্য বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব, খুঁটিয়ে পড়ার চেষ্টা করব, তার সাথে ওয়ান লাইনার গুলো দেখানোর চেষ্টা করব। চলে আসি ক্লাসে, তাহলে আজকে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমাদের পাঠ্য হচ্ছে শাবলতলার মাঠ। একটু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে দিই। লিখছেন কে? লিখছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, চশমা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছেন। শাবলতলার মাঠ সম্পর্কে, গল্পটি সম্পর্কে আপনাকে যদি জানতে হয়, তাহলে আমি আপনাকে জানাতে চাইবো যে এখানে একটি মাঠ সম্পর্কে স্মৃতিচারণের কথা কিন্তু প্রতিফলিত হচ্ছে। যেখানে উমাচরণ মাস্টারের কথা আমরা পাবো, যেখানে যিনি কথক রয়েছেন তার সম্পর্কে, তার ছোটবেলা সম্পর্কে আমরা জানতে পারবো। সেখানে তার সতু নামে একজন বন্ধু রয়েছে, নাড়ু নামে একজন বন্ধু রয়েছে, এরকম কিছু বন্ধু বান্ধব। মূলতভাবে স্মৃতিচারণের প্রেক্ষাপটে আমাদের বিভূতিভূষণের পাতায় আমরা সবসময় দেখেছি তিনি স্মৃতিচারণের উপর ভীষণ রকম জোর দিয়েছেন, সাধারণ জীবনের উপর জোর দিয়েছেন। সেরকমই একটা দিক আমরা দেখতে পারবো। কিভাবে সময়ের সাথে তার ছোটবেলা পরিবর্তিত হয়ে গেছে শাবলতলার মাঠ, সেই পরিবর্তনকে দেখায় এবং তার স্মৃতিচারণের দিককে প্রকাশ করে আমাদের সামনে। ঠিক আছে? একটি মাঠও যে মানুষের জীবনে কত স্মৃতিকে বয়ে আনতে পারে, তার সাথে কত জীবন পর্বের কতটা অংশ যুক্ত হয়ে থাকতে পারে, এবং কোনো মানুষের স্মৃতি, কোনো বন্ধু বান্ধবের স্মৃতি যে ধরে রাখতে পারে, সেটাই তার প্রমাণ। তো সেই জায়গাটা আমরা একবার দেখার চেষ্টা করবো। বিভূতিভূষণ খুব সাদামাটা লেখালেখি করে, সেরকমই জায়গা থেকে চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয়কে দেখার। কি বলছি একটু দেখবেন। অনেকদিন পরে শাবলতলার মাঠ দেখছিলাম সেদিন। আমার পিসিমার বাড়ির দেশ। কার দেশ? প্রথমেই লিখে নিন যে পিসিমায়ের বাড়ির দেশ। এই শাবলতলার মাঠ কোথায়? বাড়ির দেশ, পিসিমার বাড়ির দেশ, অর্থাৎ যেখানে তার পিসি বাড়ি সেখানকার দেশে। কিন্তু ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে সময় 25-30 বছর আগের কথা। কত বছর আগের কথা? 25-30 বছর আগের কথা। সাথে সাথে এটাও লিখে নেবেন যে তিনি কোন স্কুলে পড়তেন? উচ্চ প্রাইমারি পাঠশালাতে, এবং সেটি কোথায়? মূলত ভাবে দুর্গাপুরে। ঠিক আছে? প্রাইমারি পাঠশালা, উচ্চ প্রাইমারি পাঠশালা। আচ্ছা, এখানে একটু দুর্গাপুরটা যুক্ত করে নেবেন, ঠিক আছে?
দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে কিন্তু তিনি পড়াশোনা করতেন, এবং সেটি কতদিন আগের কথা? প্রায় 25 থেকে 30 বছর আগেকার কথা। এটা একটার সাথে যুক্ত করছি না, কারণ এখানে আমরা আরো কিছু তথ্যকে যুক্ত করবো আপনাদের সাথে। দেখি তারপর কি বলছে, পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যাওয়া হয়নি কখনো। সেদিন আবার কার্যপক্ষের গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়লো। কিসে করে তিনি শাবলতলার মাঠ পার হচ্ছিলেন, এটা আপনার কাছে প্রশ্ন হতে পারে, বা জানবেন যে তিনি কিন্তু গরুর গাড়ি করে কিন্তু পার হচ্ছিলেন শাবলতলার মাঠ, এবং সেখানে দেখতে পারবেন যে কয়েকটি গ্রাম নিয়ে কিন্তু উত্থানের কাজ বা উন্নতি বা আধুনিকতার কাজ কিন্তু শুরু হয়েছে। একটু দেখবো কি বলছে। কিন্তু মস্ত বড় কি একটা কারখানা সেখানে কিন্তু তৈরি হচ্ছে। রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি, মজুর, ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালঘরে ও তাঁবু চারিধারে, চালাঘর ও তাঁবু তার চারিদিকে। ইঞ্জিনিয়ার, ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কন্ট্রাক্টর, পাঞ্জাবি কন্ট্রাক্টরের কথা কিন্তু মনে রাখবেন। জিজ্ঞেস করতে পারে যে এই যে কন্ট্রাক্টর ছিলেন, আহ তিনি হচ্ছেন কি কোন জাতি থেকে বিলং করছেন। কন্ট্রাক্টর কে ছিলেন? মূলত ভাবে তিনি কিন্তু পাঞ্জাবি ছিলেন। হতেই পারে, বলা যায় না। আপনি সতর্ক থাকবেন, এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হয়েছে, ইলেকট্রিক এবং টেলিফোনের তার খাটানো হয়েছে, ইট বোঝাই বোঝাই করা লরি ভিড় নতুন চওড়া রাস্তাগুলোর ওপরে। চুনো ধুলো, সিমেন্টের ধুলো উড়ে আসছে বাতাসে, চুনের ধুলো, সিমেন্টের ধুলো উড়ে আসছে বাতাসে। এখান থেকে কি কি মাথায় রাখবেন? পিসিমার বাড়ির দেশ কোথায় ছিল, তিনি কোথায় পড়াশোনা করতেন। পিসিমার বাড়ির দেশ কিন্তু আহ এই শাবলতলার মাঠের এখানেই ছিলেন, মানে এখানে তার জন্য পরিচিত। তিনি পড়তেন দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে, এবং দেখা যাচ্ছে তারপরে যে এখানে একটি কনস্ট্রাকশন সাইট তৈরি হয়েছে, বা কারখানা তৈরি হওয়ার জন্য কাজ প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেখানে কন্ট্রাক্টর হিসেবে একজন পাঞ্জাবি ব্যক্তিকে দেখা যাচ্ছে। আমরা দ্বিতীয় পেজে যাব। এ কি হলো, আমার সেই ছেলেবেলার মাঠ কোথায় গেল? সত্যিই তো নেই। তার বদলে কতগুলো তাঁবু, সারি, ইট খোলা, পাথরে কয়লা স্তূপ, চুনের ঢিবি, কাঠের ডিবি, লোকজনে হই হই রই রই, লরি, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। কোথায় নেমেছেন সকালে, কোন স্টেশনে তিনি নেমেছিলেন, কিন্তু আপনি মাথায় রাখবেন। মার্টিন লাইনে ছোট স্টেশনে নেমেছি। সেখান থেকে কি করেছে? গরুর গাড়ি চড়েছে পিসিমার বাড়ি গ্রামের পাশে একটা মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে আমাদের শাবলতলার মাঠ। হঠাৎ দেখি তার এই অবস্থা। কোথায় নেমেছেন এবং কিভাবে এসেছেন? মার্টিন লাইনের একটি ছোট রেলওয়ে স্টেশনে নেমেছেন। মার্টিন লাইনের স্টেশনে কিন্তু তিনি নেমেছেন। নেমে কিভাবে এসেছেন শাবলতলার মাঠে? মানে তিনি তার পিসিমার বাড়ি গ্রামে যাচ্ছিলেন, সেটাই কিন্তু আমাদের উম গরুর গাড়ি করে এসেছিলেন, এবং তার সেটা যাওয়ার পথে শাবলতলা মাঠ পড়ে। এবং দেখতে পারবেন আমরা সময়ের সাথে সাথে যে তারা একসময় এই মাঠের মধ্যে কিন্তু অপেক্ষা করেছিলেন, সেই স্মৃতিচারণ করছেন। ঠিক আছে, কি বলছেন দেখুন। গরুর গাড়োয়ানকে যে বলি, হ্যাঁ রে, এই শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু, কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসেছে বোধহয়। কত দূর দিয়ে? এই বাবু অনেক দূর। উই বাজিপুত, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালি চড়া প্রভৃতি মূলত এই গ্রামগুলো। আরো সব কোথায়? সব উড়িয়ে দিয়েছে। মানে আর সব গ্রামগুলো কোথায়? মূলত 5টা গ্রাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাজিতপুর, মনসাতলা, ছাওয়ামারি, বেদেপাতা এবং হাঁসখালির চড়া, এই 5টি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়লো আমার 11 বছর বয়সের একদিন মধ্যাহ্ন। কত বছর বয়সের? 11 বছর বয়সের একটি মধ্যাহ্নের, অর্থাৎ দুপুরবেলার দিন। তারপরে মনে পড়লো দুর্গাপুর উচ্চ স্কুলের উমাচরণ মাস্টারকে। কাকে কাকে মনে পড়লো? উমাচরণ মাস্টার। এই উমাচরণ মাস্টার কে ছিলেন আমরা সেটা দেখব। এবং তিনি কোন স্কুলে পড়াতেন? তিনি কিন্তু দুর্গাপুর প্রাইমারি স্কুলে পড়াতেন, উচ্চ প্রাইমারি স্কুল। এবং তাদের দেখবেন যে পরীক্ষা দেওয়ার জন্য তাকে কিন্তু পরবর্তী সময় এই মাস্টারই কিন্তু রানাঘাটে নিয়ে যাচ্ছিলেন তাদের বেশ কয়েকজনকে। কি বলছেন দেখুন। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর স্কুলে উইপি পাঠশালার হোম মাস্টারি করেছিলেন তা আমি বলতে পারবো না। কতদিন তিনি করেছিলেন সেটা তিনি বলতে পারবেন না। গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানায় সেকেলে তক্তপোষ দিয়েছিল তার বাসা। কোথায় থাকতেন তিনি? রায় জমিদারের ভাঙা একটি কার্নিশে কিন্তু থাকতেন। কার্নিশ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। দেওয়ালে তার হুকো ঝোলানো থাকতো পেরেকের গায়ে, বাঁশের আলনায় 2-3খানা আধময়লা ধুতি, এবং অদ্বিতীয় পিরানটি
আলতো করে ঝুলানো থাকতো। এটি একটি বাদ্যযন্ত্র। এখানে আমরা একটি বাদ্যযন্ত্রের কথা পাচ্ছি, সেটাকে পিরান। পিরান অনেকটা দেখতে আহ ছোট একতারার মতো, মানে একতারা ঠিক বলা না, একতারাটা তো ইসের মতো দেখতে, ছোট বাদ্যযন্ত্রগুলো যেগুলো আমরা দেখি, তো তার একটা ছোট ভার্সন পিরান। বাজাতে বেশ সুন্দর, এবং সেই বাদ্যযন্ত্রের ইসে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি মনে রাখবেন জাস্ট যে একটা বাদ্যযন্ত্রের খোঁজ পাওয়া গেছিল, যেটা কিন্তু উমাচরণ মাস্টারের বাড়িতে ছিল, এবং সেটা কিন্তু পিরান ছিল। ঠিক আছে, মানে সে বাদ্যযন্ত্রটি না। তারপর কি বলছে, তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম ছিল এবং টিনের বিবর্ণ তোরঙ্গ ছিল। বিবর্ণ মানে যার রং নেই, সেরকম একটা তোরঙ্গ বা বাক্স ছিল। ঠিক আছে, একটি চটের থলের ভেতরে টুকিটাকি জিনিস ছিল, একখানা পাকা বাঁশের লাঠি, এবং সেইটি বিশেষ করে মনে করিয়ে দেয় এক গাছা তেল জলে সেটি পাকানো একটি বেত। ঠিক আছে, এখান থেকে আপনি কি বুঝবেন? মানে বোঝার কি আছে ম্যাডাম? এখানে তো বোঝার কিছু নেই, বোঝার আছে কি বলুন তো। বিভূতিভূষণের সাধারণতা, তিনি যে প্রত্যেকটা বিষয়কে কিভাবে ব্যাখ্যা করছেন, দেখুন প্রত্যেকটা জিনিস উমাচরণ মাস্টার কি করতেন, কি পড়তেন, কিরকম বিষয়বস্তু, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। অবশ্যই এর থেকে প্রশ্ন আসতে হয়তো পারে না, কারণ এখানে এই কয়েকটা ধুতি বা কোথায় থাকতেন বা তার কাছে কি বাদ্যযন্ত্র ছিল, এটা আপনার প্রশ্ন হতে পারে। বাকিগুলো আপনার প্রশ্ন হবে না, কিন্তু আপনি বুঝে পড়বেন এই বিষয়পত্রগুলো। ঠিক আছে, উমাচরণ মাস্টার আবার বইও লিখতেন, এবং সেই বইয়ের নাম কিন্তু আমরা আক্কেল গুরুং নামে পাবো। এবং তাকে দেখা যাচ্ছে যে তাকে কিন্তু একজন লেখকের সাথে তুলনা করছেন। তো এই বিষয়গুলো আমরা পরের পাতায় পাবো। কি বলছে দেখুন, লেখক ছিলেন তিনি তখন অল্প বয়স, লেখক আর সাহিত্যে যশ গৌরব। আমরা যশ গৌরব মানে কি বলবো, মানে ওয়ান টাইপ অফ ফেমাসিটি যেটাকে বলা হয়ে থাকে, সম্বন্ধে আমাদের ধারণা তখন অস্পষ্ট। তখন তাদের এই সম্পর্কে ধারণা ছিল না, মানে গৌরব কি জিনিস হয়, খায় না মাথায় দেয়। তুমি ভাবো একটা 11 বছরের বাচ্চা কি বলবে, আর তখনকার দিনে বাচ্চা। তবু মাস্টারমশাই যখন ক্লাসে টেবিলের ওপরে পা তুলে গম্ভীরভাবে তার আক্কেল গুরুং বইটি, এই এখানেই আক্কেল গুরুং বইটির নাম দেওয়া রয়েছে, উমাচরণ মাস্টারের বইয়ের নাম কি ছিল, আক্কেল গুরুং, এবং এটি কিন্তু একটি প্রহসন ছিল। ঠিক আছে, আক্কেল গুরুং, এটা কিন্তু একটি প্রহসন ছিল। একটু লিখে দিই, এটি কিন্তু একটি প্রহসন গ্রন্থ বা বই ছিল, হাসির বই। এবং দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে দেখতে পারবেন যে ছাত্রদেরকে তিনি যখন পড়াতেন, তাদের যদি কিছু সিকি বেঁচে থাকতো বা আনা বেঁচে থাকতো, যে হয়তো তারা অধিক পরিমাণে দিয়েছে, তার বদলে তিনি একটি আক্কেল গুরুম কিন্তু দিয়ে দিতেন। ঠিক আছে, লেখকের সাথেও সেরকম হয়। লেখক বলছে কেন, যিনি কথক রয়েছেন তার সাথেও কিন্তু এরকম হয়, এবং সেই গল্প কিন্তু আমরা দেখতে পারবো। দেখুন, তখন আমরা ক্লাসসুদ্ধ ছেলেমেয়ে বিস্ময় এবং প্রশংসার দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখটিতে বা মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। দীর্ঘ গুম্ফযুক্ত, গোঁফযুক্ত, এবং বসন্তের দাগ ছিল তার মুখে, এবং প্রৌঢ় মুখমণ্ডলের দিকে, প্রৌঢ় অর্থাৎ হচ্ছে গিয়ে যার মধ্যে প্রাপ্তবয়স্ক বার্ধক্যের একটু ছাপ পড়েছে, এরকম ধরনের ব্যক্তিত্বের দিকে আমরা কিন্তু চেয়ে থাকতাম, এবং তার বয়স সম্পর্কেও আমরা একটা পরিচিতি কিন্তু পরে পাবো। হ্যাঁ, তার বইয়ের নাম ছিল আক্কেল গুরুং। তিনি বলতেন প্রহসন। এই প্রহসনের কথা মনে রাখবেন। প্রহসন হচ্ছে সেগুলো যেটা হচ্ছে গিয়ে আহ কি বলবো, ব্যঙ্গ বিদ্রুপকে প্রকাশিত করে, তার সাথে যেটা থাকে তার মধ্যে কিছু তীক্ষ্ণতাও বর্তমান থাকে, যদি আপনি খুব বিশেষত ভাবে ব্যাখ্যা করেন। কারণ আমি এক্ষেত্রে বলে রাখি, যারা টিজিটি, বলছি না, পিজিটি লেভেলে পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রহসন সম্পর্কে জানা কর্তব্য। ঠিক আছে, হতেই পারে আপনার কাছে এরকম প্রশ্ন, যেহেতু আপনি পিজিটি লেভেলে দিচ্ছেন, আপনি অনার্স লেভেলে একজন স্টুডেন্ট, আপনার প্রশ্ন কিন্তু মাস্টার্স লেভেলের হবে, এবং আপনার কাছে কিন্তু এই নাট্য সাহিত্যের ওপরে কিন্তু আপনার পুরো একটা চ্যাপ্টারই রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে প্রহসন বা অন্যান্য কি বিষয়গুলো, সেগুলো আপনাকে জেনে রাখতে হবে, এবং প্রহসন কি জিনিস সেটা সম্পর্কে আপনাকে কিন্তু ধারণা রাখতে হবে। তো পিজিটি যারা রয়েছেন তারা একটু প্রহসন বিষয়টা কি সেটাও কিন্তু জেনে রাখতে পারেন। ঠিক আছে, আমরা যার বয়সে তখন তাতে আক্কেল গুরুং এবং প্রহসন দুটো কথার একটাও তখন বুঝতাম না। মনে আছে, বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে, এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের নিয়ে সগর্বে বলতেন আমাদের দিকে চেয়ে, ওই গোবরডাঙ্গার সেজবাবুর শালা। এখানে তিনি একজনের সাথে, তাকে কবির সঙ্গে তুলনা করা হচ্ছে, গিরিশ ঘোষের সঙ্গে, মূলত কবি বলা ভুল, তিনি একজন নাট্যকার ছিলেন। তো তাকে কিন্তু গিরিশ ঘোষের সাথে তুলনা করেছিলেন। কে করেছিলেন? সেটা কিন্তু পাশের যে পাড়া রয়েছে বা গোবরডাঙ্গার যে সেজবাবু রয়েছে তার কিন্তু শালা। ঠিক আছে, গোবরডাঙ্গার সেজবাবুর শালা। আমরা পড়বো, এখনই দেখবেন, বুঝতে পারবেন।
শালা তাকে কি করতেন, কাকে, আমাদের যেই বলে ওটাকে, আমাদের যে উমাচরণ মাস্টার রয়েছে তাকে গিরিশ ঘোষের সাথে তুলনা করতেন তার আক্কেল গুরুমে বই পড়ে। কি বলছে দেখো, কি বলছিলেন জানো? সেদিন উমাচরণ বাবু, আমি কাল আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলছিলাম, গিরিশ ঘোষের কে পণ্ডিত মশাই? উমাচরণ অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বললেন, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি, কি উত্তর দেব? যখন সত্যিই জানিনি গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি, উমাচরণ তার মহামূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করতেন এবং বিক্রিও অনেক করেছিল। প্রত্যেক ছাত্রের বাড়িতে একখানা দুখানা করে আক্কেল গুড়ুম কিন্তু ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়া রীতি তার ছিল না। বলতেন, কত বাকি? 7 আনা? এই নাও, ভালো একটা বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়ো। দিত সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, তোর মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা তুই যে ফেরত দিলি নে। তখন পিসিমাকে, না পিসিমা, মাস্টার মশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুলো। ও মা, সে কি? তুই কি বলে সেই বই আনতে গেলি? যেন যেমন পোড়ার মুখো মাস্টার, তেমনি পোড়ার মুখো ছেলে। এটা একটা হাস্যরসাত্মক একটা বিষয়। এবং দেখা যাবে যে এই আক্কেল গুরুমের বদলে তিনি কেষ্টর শতনাম কিন্তু চাইছেন। একটু লক্ষ্য করে রাখবেন। প্রশ্ন হতে পারে যে আক্কেল গুরুমের বদলে কোন বই তার পিসিমা কিন্তু চেয়েছিলেন? কেষ্টর শতনাম, ঠিক আছে? কেষ্টর শতনাম, অর্থাৎ কৃষ্ণের যে শতনাম পাঠ করে, তো সেটা কিন্তু চেয়েছিলেন। তো এবং কত টাকা বাকি ছিল সেটাও আপনি লিখে রাখতে পারেন। 9 আনা, বা এখানে 9 আনা কথাটিও আপনি বলতে পারেন। 9 আনার বদলে কিন্তু তাকে এই বইটি দিয়েছিলেন উমাচরণ মাস্টার। আহ বই ফেরত দিয়ে গিয়ে আয়। তার পিসিমা বলেছে বই ফেরত দিয়ে আসছে। তারপর বলছে, সে হবে না পিসিমা, তুমি ওসব বাজে বই লেখেন না। এ হলো প্রহসন। সে আবার কি? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে আবার কি? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই, দুর্গাপুরের লোকও নয়। সে তুমি বুঝবে না। তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বলতেন, তুই চুপ কর বাপু, বড় পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপে দুধ বেরোনো উনি জানেন। ফাজিল কোথাকার। ওসব গিরিশ সতীশ ঘোষ বুঝিনে। কাল ও বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস তো ভালো, নয়তো 9 আনা ফেরত আনি। যা। একদিন উমাচরণ মাস্টার আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখরা সবাই প্রথম জীবনে স্কুলের মাস্টার মশাই করতেন। মানে এটা কিন্তু সত্যি, ঠিক আছে? মানে আগেকার দিনে শিক্ষা ব্যবস্থা চল করাটা তো একটা ব্যাপার ছিল। আর শিক্ষা কতটা ইম্পর্টেন্ট সেই মানুষটা কিন্তু বুঝতেন। বিশেষ করে দেখা যাচ্ছে এখনো তুমি বিভিন্ন ভাবে দেখতে পারবে, আসলে সাহিত্য সমাজের আয়না, এবং সাহিত্যের মধ্যে না মানুষ নিজের মানসিকতা, নিজেকে কোথাও গিয়ে খুঁজে পায়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মনে রাখবে সব সময় যে জীবনের অনেকটা পর্ব এগিয়ে গিয়ে মানুষ না সাহিত্যের দিকে বারবার করে ফিরে যায় যখন থেকে সে জীবনকে বুঝতে শেখে। প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার তুমি এই সাহিত্যের মধ্যে কিন্তু আসতে দেখবে। বিশেষত দেখা যায় যে মাস্টার মশাইরা তারা কিন্তু আছেন, কারণ তারা সারাটা জীবনই পড়াশোনার মধ্যে কাটান। এবং সেটা আপনি যদি টিচার হন তাহলে হয়তো বুঝতে পারবেন যে যারা পড়াশোনার মধ্যে মোটামুটি ভাবে কাটায় বা বইপত্র নিয়ে কাটায়, তারা দিন শেষে কিছু লেখার চেষ্টা করে এবং তারা দিন শেষে লেখক হয়, এবং তারা খুব ভালো লেখে কিন্তু। তো এই হচ্ছে কি বিষয়। যাই হোক, কি বলছে দেখুন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসে সারদা হঠাৎ উঠে বলল, আপনার বয়স কত মাস্টারমশাই? কেন রে? তাই বলছি। মাস্টারমশাই ধমক দিয়ে বসিয়ে দেয়, কিন্তু বুঝতে পারলাম না ছেলেটার খটকা লেগেছিল বা কিছু এরকম সামথিং কিছু। প্রথম জীবন যেহেতু বলেছিল তার জন্য তার খটকা লেগেছিল যে তার বয়স কত, তাহলে তিনি এখনো মাস্টারমশাইগিরি করছেন। তো এই হচ্ছে বিষয়। কে প্রশ্ন করেছিল মাথায় রাখবেন, সারদা। তার আরো 2-3টে বন্ধুর নাম কিন্তু আমরা পাবো। কি বলছে দেখো। আহ বাচ্চে কোথায়? এই বয়সেও যদি উমাচরণ মাস্টার আমাদের স্কুলে মাস্টারমশাই রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি বড় কাজ করতে পারবেন? এটাই হচ্ছে মূল কথা, যেটা আমি এইমাত্র বলছিলাম, যে প্রথম বয়সে তিনি যদি করে থাকেন এই মাস্টারমশাই, তাহলে তাহলে এখন বয়স কত? আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টার মশাই খুব বড় পণ্ডিত, ওর মতন হয় না। প্রথমে সারদা তার বয়স জিজ্ঞেস করেছিল, তারপরে আমরা কাকে পেলাম? সতুকে পেলাম। ঠিক আছে, এক এক করে তার বন্ধুদের নাম কিন্তু আমরা পাবো। ঠিক আছে, বেশি নাম নেই। সারদা জিজ্ঞেস করেছিল তার বয়স কত, এবং সতু কি বলতো বলতো, যে মাস্টার মশাই কিন্তু বেশ বড় ধরনের পণ্ডিত মহাশয় কিন্তু, মানে পণ্ডিত। উনি চালতে বাগানে মাঠের ধারে বসে রোজ কি যেন করেন, বোধহয় লেখেন। কবি মানুষ কিনা। আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগানে বহুকালে প্রাচীন আম তেঁতুল গাছের ছায়া দিন মানে সন্ধ্যার মতো অন্ধকার। কোন রকম মোটা লতা সেখানে গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়ে একটা ছোট্ট মাঠ। উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায় আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পাতা, মাদুরের ওপর। এখানে এই ছেঁড়া মাদুর কথাটা
ছেঁড়া কথাটা কি বলার দরকার ছিল? আম, এটা হচ্ছে সেই বিষয়টা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা, জীবন পর্বের সবচেয়ে সূক্ষ্ম দিকগুলো দেখানো, যেগুলো হয়তো সাধারণ মানুষে সাধারণভাবে চোখে দেখে না। আমরা বিলাসিতার খুব পরখ করে কিন্তু করি, কিন্তু দীর্ণতা জীর্ণতাও যে পরখ করে দেখায়, বুঝতে হবে সেই মানুষের মধ্যে বিশেষ কিছু আছে কিন্তু। তো সেই দেখানোর ক্ষমতা কিন্তু আলাদা। মাদুরের ওপর কাগজের বই ছড়ানো, কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো রয়েছে সেগুলোর ওপর। আমরা শ্যাওলা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। শ্যাওড়া, তিনি কখনো উপুর হয়ে কি লিখছেন, কখনো সামনের মাথার দিকে চেয়ে আছেন, কখনো আনমনে হাসছেন, বিড়বিড় করে কি যেন বকছেন। শতু সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি, কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বলছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। ওই আমার জীবনে প্রথম একজন জ্যান্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য হলো। ভীষণ সুন্দর লাইন। আমরা হয়তো এই বিষয়গুলো ভাবিও না। হয়তো যারা ভাবেন তারা হয়তো অনেকটা উপর সংখ্যক মানুষ, যে মানুষের এই আচার আচরণ ফলো করা ইটস আ ভেরি বিগ থিং, ঠিক আছে? এবং এটা কিন্তু তার কাছে, আমাদের যিনি কথক আছে তার কাছে কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার, ঠিক আছে? তো হতে পারে প্রশ্ন যে এরকম লাইন আপনাকে একটা তুলে দিল যে জীবনে প্রথম জীবন্ত কবি ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটলো। এবারে আপনার মনে হতে পারে এটার মধ্যে বিশেষ কি আছে। আপনাকে জিজ্ঞেস করতে পারে লাইনটা কোথাকার। কেন হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করতে যাবে? কারণ আপনি এর পরেই একটা গল্প এরকম পাবেন, জ্ঞান চক্ষু নামে, যেখানে আপনি একজন বাচ্চা ছেলেকে দেখতে পারবেন, তিনি প্রথম লেখককে দেখছেন, তার ছোট মাসির বরকে। তো সেখানে গিয়ে আপনার কিন্তু কনফ্লিক্ট তৈরি হবে যে বিষয়টা আপনি কোথা থেকে নেওয়া। এই যে জীবন্ত লেখক দেখার বা জীবন্ত কবি দেখার বিষয় দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো আপনাকে সতর্ক থাকতে হবে লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে সে সম্পর্কে, ঠিক আছে? তো এখানটায় আমাদের কথক, আহ শাবলতলার মাঠের কথক কিন্তু বলছেন কি, যে এই প্রথম জীবনে জীবন্ত কবির কার্যকলাপ দেখার দুর্লভ সৌভাগ্য বা ঘটনা কিন্তু তার জীবনে ঘটেছে। মনে আছে, শ্যাওড়া ঝোপের পাশে দিয়েই বড় একটা কদবেল গাছ রয়েছে, তলা দিয়ে বিছিয়ে পড়ে থাকা পাকা কদবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম। কবি দেখবার আনন্দ ও বিস্ময়। উমাচারণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর ওপর হবে। কারণ আমার মায়ের যে বড় ভাই, আমার বড় মামা, তার বয়স শুনতাম 35। আহ তার বড় মামার বয়স কত? বড় মামার বয়স এটা, আসবে না আশা করছি। তিনি মাস্টারকে বলতেন দাদা, তিনি মাস্টারমশাইকে অর্থাৎ উমাচরণ মাস্টারমশাইকে দাদা বলতেন। তার বড় মামার বয়স 35, তাহলে তার থেকে অনেকটা বেশি বড় হবে। তো তার জন্য কথকের মনে হয়েছে 40-এর উপর হবে। আমার যে আমরা নিঃশব্দে গিয়েছিলাম, সেই নিঃশব্দে তেমনি চলে এলাম বিস্ময় এবং আনন্দ নিয়ে। এরকম অমাচানা মাস্টার যখন পড়তেন তখন হা করে তার দিকে চেয়ে থাকতাম। একজন কবি বটে, উনি ঠিকই বলতেন। বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স যদি বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবি তো হয়েছেন। সারদা কিছুই বোঝে না। সারদাকে, যার একটু বেরসিক ভাব ছিল, সে হচ্ছে সারদা। বছরখানেক কাটিল, আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হচ্ছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। কোথায় যাবেন? পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের রানাঘাটে যেতে হবে। কাকে রানাঘাটে যেতে হবে? কিসের পরীক্ষা? এটি হচ্ছে গিয়ে উচ্চ প্রাইমারি পরীক্ষা। উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে তারা 3-4 জন যাবে। কয়েকটি ছেলে যাবে। নিয়ে যাবে কে? উমাচরণ মাস্টার, ঠিক আছে? মনে আছে চক্রবর্তীদের কানাই, আমি, সতু, সারদা, এই কয়জন যাচ্ছে। সতু, সারদা এবং কানাইয়ের কথা আমরা এখানে পাবো, ঠিক আছে? কি বলছে দেখুন। এবং দুপুরবেলা হেঁটে শাবলতলা মাঠের সেখানে এসে পড়েছি। তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বড় মনে আছে অপরাহ্নের কথাটি। আর সেই দুপুর গড়িয়ে পেরিয়ে যেই বেলা গড়িয়ে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটার কথা তিনি বলছেন, অপরাহ্নের কথা। তখন শাবলতলার মাঠ খা খা করছে রোদ্দুরে। মস্ত বড় মাঠের ওপরে একখানা কুল গাছ, শেওড়ার ডাটা এবং বনতুলসীর জঙ্গল। ধু ধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে, এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 থেকে 2.5 ক্রোশ হবে। দুর্গাপুর থেকে, অর্থাৎ তিনি, তার যে পিসির বাড়ি ছিল সেটা কিন্তু দুর্গাপুরে ছিল। তিনি দুর্গাপুরের উচ্চ প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেন। এখানে আমরা কিন্তু কথকের মূলত ভাবে নাম কিন্তু আমরা দেখতে পাই না, এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, 3 জন আমরা এখানে পরিচয় পাই যারা কিন্তু উমাচরণ মাস্টারের সাথে গিয়েছিল।
সেখানে আমাদের কথক একজন, সারদা, সতু এবং কানাই। এবং তার সাথে মাথায় রাখবেন এই যে দুর্গাপুরের থেকে যে সাবলতলার মাঠ, তার দূরত্ব কিন্তু 2 থেকে 2.5 ক্রোশ। কেন? এই সাবলতলার মাঠ দেখে এত গল্প কথা তার মনে পড়ছে। এই সাবলতলার মাঠে তিনি কতক্ষণ সময় কাটিয়েছিলেন এবং উমাচরণ মাস্টারকে আরো একবার নতুন ভাবে কবি হিসাবে দেখেছিলেন, সেই বিষয়টাই কিন্তু এখানে ব্যাখ্যা হয়েছে। তারপরে কি বলছে, এই 2 থেকে 2.5 ক্রোশ পথ হবে, কাছাকাছি কোনো গ্রাম নেই। এই মাঠে কোন দিকে? কোনো গ্রাম নেই মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মাঝ দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুর রোদে, আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বলে, যাও সব গাছতলায় একটু বসে না। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোচকা, তার মধ্যে বই দপ্তর আছে, কাপড় গামছা কাঁথা রয়েছে। থাকতে হবে নাকি হোটেলে? তা আমার বোচকা নামিয়ে কুলগাছ তলায় সবাই বসলাম। বোচকা বলতে যে কাপড়ে পুটলি হয় না, আগেকার দিনে তো কোনো ব্যাগপত্র এগুলো ছিল না। মানুষ একটা লাঠির আগায় এইটুকুনি কাপড়ে পুটলিতে তার প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যবস্তু, আম, কিছু 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 এই বিষয়বস্তুগুলো থাকতো, ঘটিও থাকতো। তো হচ্ছে গিয়ে এদের কাছে আছে কিনা আমি ঠিক জানি না। তো থাকতো এগুলো। তো এভাবেই তারা দূর দেশে পাড়ি দিতেন বা অন্যান্য জায়গায় যেতেন, যারা বাণিজ্য করতেন তারা যেতেন, এইভাবে তারা চলতো। সেই ছোট মাটি কি বলে কাপড়ের পুটলিগুলোকে আমরা বোচকা বলতাম। কি বলছে দেখুন, বোচকা নামিয়ে একটা কুলতলায় সবাই মিলে বসলাম। মাস্টারমশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা। সতু দেখে বলল, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না। কানাই ওর মা সেখানে গিয়ে খাবারের জন্য, কানাইয়ের মা ওকে খাবারের জন্য কি দিয়েছিল দেখো, নারকেল নাড়ু এবং রুটি দিয়েছিল। নারকেল নাড়ু এবং নারকেল নারকেল নাড়ু ও রুটি দিয়েছিল। কে এনেছিল খাবারটি? এটি কিন্তু কানাই এনেছিল। এবং দেখা যাবে আমাদের কথক যখন চাইতে যায় তখন বলবে খাবার নেই। এখনকার দিনে বাচ্চারা তো সম্মানেই বলবে না। আমাদের সময় আমরা চেয়ে চেয়ে খাবার খেতাম, আমি তো ইউনিভার্সিটিতেও খেয়েছি, মানে এখনো খাই। এই হচ্ছে বিষয়, মানে অফিসে গিয়েও আমি খাবার চাওয়াচাওয়ির ব্যাপারটা আছে আমার মধ্যে। তো হচ্ছে যে এখনকার দিনের লোকজন চায় না। তো হচ্ছে যে কানাই কিন্তু রুটি এবং নারকেল নাড়ু এনেছিল। দেখা যাচ্ছে যে সতু ওর কাছে চাইলো, মানে সতুকে ও কিন্তু খেতে দিয়েছে। সতুর কাছে চেয়েছিল, সতুকে খেতে দিয়েছে, কিন্তু যখন কথক চেয়েছে বলছে নেই আমার কাছে। তো ব্যাপারটা দারুণ। তো চেয়ে নিয়ে খেলে। আমি চাইতে গেলাম, কানাই বললে নেই। আমরা একটু পরে বোচকা রেখে হাঁটু হুটো হুটো হুটোপুটি করে মাঠের মধ্যে তুলসী জঙ্গলে খেলা করতে লাগলো। কি সুন্দর যে লাগছিল, ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এখন এত বড় এত ফাঁকা মাঠ বা জায়গা পেয়ে খেলার সুযোগ কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না, আমার মনে হচ্ছিল যেন নতুন রাজ্যের রূপকথা জগতে এসে পড়েছি। তুলসী মঞ্জরি সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন এক সুদূরের ইঙ্গিত রয়েছে। যে দেশে কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উকি দেয়। আজ সেই শাবলতলার মাঠে এসে এই দূর দূরান্ত দেখতে পেলাম। ঝোপে ঝাড়ে শালিক ও আর সাঁতারে পাখির কলরব। এখানে ওখানে বেলে জমিতে খাকশিয়ালের গর্ত, রাঙা কেলেকুটে বনের ফুলের লতা জড়িয়ে রয়েছে, বুনো কলু চটকা এবং তিত্তিরাজ গাছ। এই গাছগুলোর কথা না আমিও জানি না, ঠিক আছে, আমি তাই আপনাদের হয়তো বলতে পারবো না। মূলত ভাবে একটু কথার আকারে মনে রাখবেন, কারণ এগুলো আপনাদের জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। আমিও দেখিনি, আমাদের এখানেও সাধারণত এই কলু চটকা বা এই যে তিত্তিরাজ গাছ দেখা যায় না। যদি কেউ দেখে থাকেন বা জানেন আমাকে জানাবেন অবশ্যই। তো জনমানুষের বাস নেই, একটা কলা গাছ কি একটা আম গাছ চোখে পড়ে না। এই যেন এক অন্য মানুষের জায়গা, যেখানে মানুষের বাস নেই, শুধু বন ঝোড় শুকনো পাতা, ওপরে মচমচ করে পাতায় ধুলো উড়িয়ে এদেশে চলে যাওয়া। লেখাপড়ার বিরক্তি নেই, বাধ্যতা নেই এখানে। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের মহা বিরক্তিকর জগতের মানুষ। আপনাকে যদি প্রশ্ন আসে যে একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ কে ছিল, তিনি কিন্তু উমাচরণ মাস্টার। এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিনরাত ব্যাপী খেলা করা অবকাশ মধ্যে ওর স্থান নেই আদেও। বেলা পড়ে এসেছে, হঠাৎ সতু বলল, হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় গেলেন? আমরা বললাম, কেন, কুলতলায় নেই? কতক্ষণ তাকে দেখছি না যে, কোথায় গেলেন? আমাদের যেতে হবে স্টেশন। স্টেশন কথাটা লক্ষ্য করার মতো। স্টেশন থেকে স্টেশনের একটা পরিবর্তন আমরা দেখতে পাই। আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা কোন ধরনের পরিবর্তন। ধ্বনিগত পরিবর্তনের ব্যাকরণের ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা অংশ হিসাবে আসতে পারে। ধ্বনি পরিবর্তন আপনাদের কিন্তু রয়েছে। সেটিকে স্বরাগম বলবেন, সেটিকে ব্যঞ্জনাগম বলবেন, সেটিকে কোন ধরনের পরিবর্তন, স্টেশনকে স্টেশন যখন বলছে কোন ধরনের পরিবর্তন, এটা কিন্তু লক্ষ্য করবেন। মানে আপনাদের কিন্তু এভাবেই প্রশ্ন হবে, মাথায় রাখবেন টেক্সটের থেকে। সেটা ধ্বনি পরিবর্তনে বলুন না কেন, বাক্যের পরিবর্তনে বলুন না কেন,
কারক নির্ণয় বলুন না কেন, সমাস বলুন না কেন, প্রত্যয় বলুন না কেন, ধাতু, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের টেক্সট ওরিয়েন্টেড বিষয়পত্র থেকেই নেওয়া হবে। অবশ্য দুটো একটা এদিক ওদিক আসবে, কিন্তু চেষ্টা করা হয় যে এর মধ্যেই আনার। কারণ হচ্ছে দেখা যায় যে, সরি, হেঁচকি উঠছে, দেখা যায় যে আমাদের যে ব্যাকরণ ভিত্তিক যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো মূলত ভাবে ভীষণ একঘেয়ে। একঘেয়ে মানে একই ধরনের উদাহরণ, একই বিষয়বস্তু অনেকদিন ধরে বা অনেক বছর ধরে আলোচিত হচ্ছে। সেক্ষেত্রে টেক্সটকে আমাদের বুঝতে হয় এবং টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে দেখতে হয়। সবসময় চেষ্টা করবেন টেক্সট ওরিয়েন্টেড পড়াশোনা করে তার থেকে ব্যাকরণকে সলভ করার। আপনার মনে প্রশ্ন হতে পারে যে সতু নিজ পায়ে হেঁটে এত দূর এসেছে, কে? উমাচরণ মাস্টার বললেন সতু নিজ পায়ে হেঁটে বিদ্যালয়ে এসেছে। আমি যদি কথা বলি, আপনাকে সেখানে খুঁজতে হবে যে ক্রিয়া কোনটি, কে কাজটি করে এসেছে। এবার দেখবেন যে হাঁটাটি আপনার কাছে ক্রিয়া এবং সতু সেখানে কিন্তু কর্তৃকারক। আপনাকে বুঝতে হবে যে বাক্যের ভাব কি প্রকাশ করছে, ক্রিয়া বা কাজ কে সম্পূর্ণ করছে, কার দ্বারা সম্পূর্ণ হচ্ছে। নিজ পায়ে হেঁটে এসেছে, এই পায়ের দ্বারা কিন্তু কাজ সম্পন্ন হচ্ছে। তাহলে বলতে হবে বা বুঝতে হবে এটি কর্মকারক নাকি করণকারক। করণকারক কাকে বলে বলুন তো? যার সাহায্যে কাজ কিন্তু সম্পাদন হয়েছে, যাকে আশ্রয় করে সম্পন্ন হয়নি। তো এইভাবে কিন্তু প্রশ্ন করতে জানতে হবে এবং এইভাবে বিষয়বস্তু ভেঙে দেখবেন। কারণ ব্যাকরণ ম্যাথসের মতো, আপনি যদি বুঝতে পারেন একটা, বাকি 10টা অঙ্ক সলভ করতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পড়াশোনায় কিন্তু সমস্যা রয়েছে। যদি গদ্যারা পড়াশোনা করেন বা কোনো যদি ইনস্টিটিউটের আন্ডারে পড়াশোনা করেন, এভাবে প্রশ্ন করতে শিখুন, প্রশ্ন করে তার উত্তর দিতে শিখুন, নিতে শিখুন। আবার সেটাকে নিজে ভ্যালুড করুন। আপনার যদি মনে হয় এত কি সময় আমাদের কাছে আছে, আপনি বুঝবেন আপনি যদি একটা প্রশ্ন এভাবে সলভ করেন, এখান থেকে আপনাকে 100টা প্রশ্ন যদি আমি করি, আপনি 100টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। তার জন্য আপনার বোঝা দরকার যখন আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন, জীবনে একটা পরীক্ষায় যে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এমন কোনো মানে নেই। 10 বছর পরে একটা পরীক্ষা হচ্ছে, সেখানে আপনি জায়গা পাবেন কি পাবেন না জানা নেই, কিন্তু পরবর্তী পরীক্ষাও যেন আপনার হাতে থাকে, আপনার যেন এই বোঝার জায়গাটা আবার নতুন করে শুরু করতে না হয়। ব্যাপারটা কিন্তু এটা, আমি আশা করছি আপনাদের বোঝাতে পারছি। আজকে যদি আপনি ক্লাসে থেকে থাকাকালীন, বা আমরাও পাইনি, বিশ্বাস করুন, আমরাও ব্যাকরণের ক্ষেত্রে টিচারদের না ভালো পাইনি, বিশ্বাস করুন, এটা কিন্তু সত্যি। এবং তারা না স্কিপ করে যেতেন, আই ডোন্ট নো ওয়াই। সেটা কলেজের ক্ষেত্রে বলুন বা উচ্চ কোনো পড়াশোনার ক্ষেত্রে বলুন, স্কুল তো ছেড়েই দিন। আগেকার দিনে স্কুল বুঝতেই পারছেন সেরকম পড়াশোনা, অবশ্যই টিচাররা ভালো ছিলেন, কিন্তু এই খটোমটো বিষয়গুলো না হয়তো তারাও কতটা বুঝতেন বা বোঝাতে চাইতেন, আমরা সরকারি স্কুলে পড়েছি, কতটা বোঝাতে চাইতেন আমি জানি না। বা প্রাইভেট স্কুলে পড়লে যে এর থেকে ভালো বোঝাতে এরকম কোনো মানে নেই, মানে তারাও জানে না, এরকম একটা বিষয়। বাট আমরা পরে শিখেছি। আপনাকে শেখার প্রক্রিয়াটা কিন্তু খুব শীঘ্র কমপ্লিট করতে হবে, এই বিষয়টা আপনি বুঝুন। যদি না কমপ্লিট করে থাকেন, ভাবেন যদি আজকে একটা প্রশ্নের উত্তর করে আপনি পেরেছেন, আপনি বেরিয়ে যাবেন একটা পরীক্ষার মাধ্যমে, এটা হয় না, এটা সম্ভব না, জীবনে কোনো ক্ষেত্রে আপনি ধরা খাবেন। ঠিক আছে? অন্তত যারা পড়াশোনার মাধ্যমে চাকরি পেতে চাইছেন, সেক্ষেত্রে তো একেবারেই হয় না। তো এই হচ্ছে বিষয়। একটু চলে আসি কি বলছে। আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর বুঝি আর কি হবে, রাজা হব আমরা, রাজা হব আমরা, এরকম বিষয়টা। এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকা, বিভীষিকা কথার অর্থ ভয় অর্থে প্রকাশিত হচ্ছে, মধ্যে না গেলেই নয়। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছেন রানাঘাটে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং সেখানে নানা গোলমাল, খাতায় লিখে পরীক্ষায় পরীক্ষা হবে, গার্ড আছে সেখানে, ঘাড়ের ওপর ঝুঁকে একটু যে দেখাদেখি করব বা বলাবলি করব তার কোনো উপায় নেই। বলাবলি করলে মহাকুমার হাকিম সামনে নিয়ে হাজির করবেন, তিনি জেলও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। ভাবো ভাবনা চিন্তা কত দূর চলে গেছে, যে জেলও দিতে পারেন। এবং আমাদের ভাবনা চিন্তাও কিন্তু ছোটবেলায় এরকমই ছিল, আমরা অনেক বড় হয়েছি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, জানেন না তো। একটু ফিসফিস করবার জো নেই সেখানে। নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হয় হল ঘরে। প্রশ্নটা মানে এই লাইনটা একটু মনে রাখবেন, হতেই পারে প্রশ্ন আকারে দেওয়া যেতে পারে, ঠিক আছে, করার মতো। কি ভীষণ পরিমাণ ছাত্র জীবনের, কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের। সত্যি বলছি, সাবলতলা মাঠ দেখার পরে, এখানে বসে 2 ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনে সার্থকতা খুঁজে পেলাম। মুক্তিতেই স্বাধীনতা, মুক্তিতেই জীবন, ব্যাপারটা সে কিন্তু এখানে খুঁজে পেয়ে গেছে। এবং আগেকার দিনের বাচ্চা বুঝতেই পারছেন, পড়াশোনার সাথে তার দূর দূরান্তরের সম্পর্ক নেই, তার খেলার সাথে কেবলমাত্র সম্পর্ক। এখনকার বাচ্চাদের যদি বলেন, তাদেরও কিন্তু সেম অবস্থা। কেন সেম অবস্থা? কারণ হচ্ছে আগে খেলার পেছনে ছুটতো, এখন ফোনের পেছনে ছোটে। বা আপনি যদি তাকে ফোন থেকে সরিয়ে নিয়ে যান, বাচ্চা কিন্তু আবার খেলার পেছনে ছুটে, সে কিন্তু পড়তে চায় না, বিশ্বাস করুন। আপনি তাকে পড়া পড়া খেলা করাবেন, ইটস ফাইন, আপনি বোঝাতে পারেন, কিন্তু পড়ার দিকে তার কখনোই থাকে না ব্যাপারটা।
যাই হোক, এটা বাচ্চাদের লক্ষণ। যদি কারোর মধ্যে না থাকে বুঝতে হবে সে আহ বাচ্চা জীবনটাকে উপভোগ করলো না। জানবেন যে জীবনের প্রত্যেকটা পর্ব থাকা উচিত। ভালো থাকা উচিত, খারাপ থাকা উচিত যেমন করে, তেমন শিশু সুলভ থাকা উচিত, প্রাপ্তবয়স্ক মানুষ থাকা উচিত। তাদের এগুলো তো জীবনে এক একটা পর্যায় বা অবস্থা, এগুলো কেউ হঠাৎ করে বড় হয়ে যাবেন না। মানে রাখুন নিজের মধ্যে যদি কিছু একটা এমন শিশু সুলভ ভাব থাকে, আপনি সেটাকে বাঁচিয়ে রাখুন। কারণ তার থেকে বেশি সত্য আপনার জীবনে কিছু নেই। আপনার জীবনে তার থেকে বেশি সত্য কিছু হতে পারে না। মানে আপনি যেমন আছেন সেরকম থাকুন, আমার বক্তব্য এইটুকুনি। অনেকের আর অনেকে বলে না, ইস এই সময়ে এই বিষয়টা করতে নেই কেন, এরকম বিষয় বড় হয়ে গেছে সেই সব কি মানায় নাকি, বা কিছু, বা ছোটদেরও যদি এরকম দেখেন, জানবেন যে তাদের সেই জীবনটা বা মানে মানে সে জীবনটা অনুভব করার, সে জীবনটা আহ দেখার অধিকার তাদের আছে। সেই অধিকার থেকে কাউকে কখনো বঞ্চিত করবেন না। এই হচ্ছে বিষয়। চলে আসি পড়ায়, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। তা হচ্ছে এইরকম বিশাল মুক্ত বনময় ধূলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কি হবে? কানাই এসেই বলল, আমরা যাব কখন? মাস্টার মশাই কোথায়? কে জিজ্ঞেস করেছিল? কানাই জিজ্ঞেস করেছিল। কে কে গেছিল সেখানে মনে করবেন? কানাই গেছিল, সারদা গেছিল, সতু গেছিল এবং আমাদের কথক কিন্তু গিয়েছিলেন। সাথে কে ছিলেন? উমাচরণ মাস্টার ছিলেন। এবং তারা কিন্তু দুর্গাপুর প্রাইমারি স্কুলের থেকে এসেছিলেন রানাঘাটে পরীক্ষা দেবার জন্য, উচ্চ প্রাইমারি বা উচ্চ প্রাথমিক পরীক্ষা দেওয়ার জন্য। সত্যি তো, তাকে তো কোনো দিকে দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে খুঁজে বার করা গেল। সতু ডাকতে লাগলো, ও মাস্টার মশাই, মাস্টার মশাই। কোনো সাড়া নেই। সতু ভীতু হয়ে ভীতু মুখে বলল, বাঘে নিয়ে গেল না তোরে? কানাই বললে, দূর, এখানে বাঘ কোথা থাকবে? না নেই, তোকে বলেছে। তবে কোথায় গেলে? তবে আমরা খুঁজে দেখি, আমি এখানে খেলা করি। এই সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল, শিগগির শিগগির আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে, বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূরে গিয়ে সারদা থেমে পড়লো, আঙুল দিয়ে দেখিয়ে বলল, আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চল। শুকনো খালের মতো নিচু জায়গা দিয়ে কুজ্ঝোপের আড়ালে, কোন ঝোপ? কুজ্ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার মশাই বসে ঝুঁকে পড়ে কি যেন লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি যেন বলছেন। এমনকি অপমানের আপন মনে ফিক ফিক করে হাসছেন। যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল। অমন তন্ময়, তন্ময় কথার অর্থ এখানে মানে সেই বিষয়ের মধ্যে ডুবে যাওয়া, এক কথায়, ঠিক আছে? এমন তন্ময় আমরা তখন কখনো দেখিনি, তাকে আমরা কখনো আগে দেখিনি। অমন ভাবে আপন মনে হাসতেও কখনো দেখিনি। শুধু মুগ্ধ হয়ে চেয়েছিল। কিন্তু যে চেয়েছিল না, যার বিরক্ত বোধ হচ্ছিল, সে কিন্তু সারদা, আমরা পরবর্তীতে দেখতে পারবো। সেদিকে চেয়ে রইলেন। মাস্টারমশাই একজন আসল কবি। সারদা ওর মতে মত দিয়ে বললেন, ঠিক তাই। কানাই ও আমি কোনো কথা না বলে একদৃষ্টে সত্যিকারের জীবন্ত কবির দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে এমন মাস্টার পেয়েছি। কানাই একটু পরে বলল, কিন্তু ভাই সন্ধ্যা হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি? ডাকি ওকে, কি বলিস? কিন্তু কেউ সাহস করলো না। সারদার মনে কবির প্রতি ভক্তি একটু ফিকে। এই একটু আগেই বলছিলাম, এবার সে কিন্তু দেখুন বলবে। সে একটু পরে আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলো। সতু চুপি চুপি বলল, এই আসতে। সারদা বললে, হ্যাঁ আসতে বই কি, আমরা মরি এইখানে মাঠের মধ্যে সন্ধ্যাবেলা, বাঘে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতে উমাচরণ মাস্টার চমকে কিন্তু পেছন দিকে চাইল। এই ঘটনা দেখবো আমরা শেষ পর্যায়ে একেবারে পৌঁছেছি। সারদা বললেন, আসুন মাস্টার মশাই, সন্ধে দেরি নেই যে, স্টেশন এখনো অনেকটা রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বকলি নিয়ে আমাদের কাছে উঠে আসলেন শুকনো খালের থেকে। অপ্রতিভ হাসি এসে বললেন, তাই তো, বেলা হয়ে গিয়েছে, চল চল। আমরা পেছন দিকে চেয়ে বললাম, জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধ সুরে বলল, ওখানে কি করছিলেন মাস্টার মশাই, কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, তুই কি রে বুঝবি, সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে, কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? কথা উমাচরণ মাস্টার বললেন। আমরাও চোখে, এই যে অপহারণ্যের মাঠ, অদ্ভুত ভালো লেগেছিল। মানে আমার, মানে ব্যক্তির, কথকের চোখের কথা বলছে। মাস্টার মশাইয়ের কথার মধ্যে তার ছাই পেয়ে আমার মন খুশিতে ভরে গেল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিন। উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন। তিনি নিজেও কি বুঝলেন? এই যে জীবন পর্বের একটা শিক্ষা, এই যে দেখার ভঙ্গি, মুক্তিকে অনুভব করার স্বাদ, এটা কিন্তু আমরা পেতাম না। আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারের ইতিহাস এখানেই শেষ। আমরা 30-32 বছর আগের কথা সেসব। এবং উমাচরণ মাস্টার আজ বোধহয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উমাচরণ চক্রবর্তী কিন্তু তার কিন্তু নাম, অর্থাৎ টাইটেল, উমাচরণ মাস্টার টাইটেল। কবি কোনো কালে লেখা পড়েননি, কখনো শুনিনি নাম। তবে কিছু আসে যায় না, যশোভাগ্য কি শাকে সকলের কপালে, মানে বিখ্যাত হবার ভাগ্য যে থাকে। মনে রাখবেন, আমরা প্রত্যেকে জীবনে অর্থ
ইনকাম করতে পারি, কিন্তু কিন্তু যশ ভাগ্য কিন্তু সবার কপালে থাকে না, এটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন। মান, যশ, খ্যাতি সব একসঙ্গে কিন্তু আসে না। ঠিক আছে? দেখুন কি বলছি। আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে আমার মনে পড়ে গেল বাল্যের সে অপূর্ব অপহরণের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো যে শাবলতলা মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মুছে গিয়েছে সেই সৌন্দর্য, সেই নির্জনতা। উমাচরণ মাস্টারের সেই মনটা এতদিন পরে কেমন যেন হয়ে উঠলো, মানে উমাচরণ মাস্টারের জন্য। এই হচ্ছে আমাদের গল্প কথা। আশা করছি বিষয়গুলো প্রত্যেকটা আপনাদের বোঝাতে পেরেছি। আহ এবং যা যা বিষয়গুলো আমরা পাশে পাশে লিখে দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা একটু লিখে নেবেন কাইন্ডলি। ক্লাসটা নইলে আরো অনেকটা বড় হয়ে যাবে। আজকে কবিতাটা আমরা করাবো না, তিন পাহাড়ে ফুল ছোট্ট একটি কবিতা ছিল, আমরা তার সাথে নতুন একটা বিষয়বস্তু অ্যাড করে পরের দিন পড়িয়ে দেবো। সো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখানোর জন্য। আজকের আলোচনা পর্ব আমরা এই অবধিই রাখবো। সকলকে ধন্যবাদ। তার সাথে একটু জানিয়ে রাখি যে আমাদের ক্লাস প্রত্যেকদিন দুপুর 2টোর সময় এই নির্দিষ্ট চ্যানেলে আপনি রেকর্ডেড ভার্সনে দেখতে পারবেন দুপুর 2টোর দিকে। এবং তার সাথে সাথে এটাও বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই চ্যানেলের কোনো ব্যক্তিগত স্বার্থ বা বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই। এছাড়া আপনাকে আরো একটি যেটা বলবো, অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। প্রচুর মানুষজন কমেন্ট করেন, অনেক ভালো ভালো কমেন্ট আসে, দেখে খুব ভালো লাগে। আপনারা এত সহজে আমার সাথে যুক্ত হতে পেরেছেন। মূলত এই চ্যানেলটি সেজন্যই তৈরি করা হয়েছিল, যাতে আমি আমার স্টুডেন্টদের জন্য খুব সহজে তাদের কাছে সহজলভ্য হয়ে উঠি। একেবারেই সহজলভ্য মানুষ আমি একেবারে, কিন্তু তবু আর কি সরাসরি ভাবে কখনো সব সময় যুক্ত হওয়ার সুযোগ এবং সুবিধা থাকে না। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাস আমরা এই অবধি রাখছি। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে খুব ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকবেন, পজিটিভিটির মধ্যে থাকবেন এবং আহ অবশ্যই চ্যানেল ফলো করতে থাকবেন। নমস্কার সকলকে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন।